সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় গেলেন 418 যাত্রী। ইনশাআল্লাহ সরকারি ব্যবস্থাপনা এবার আমরা যাচ্ছি, ফার্স্ট এবার যাচ্ছি আপা আমাকে নিয়ে। তো এখন পর্যন্ত ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আমার বারবার যেতে ইচ্ছা করে। আসলে জীবনের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল অনেক ছোটকাল থেকে, আজকে এসে স্বপ্নটা পূরণ হচ্ছে। আল্লাহর ওয়াস্তে কাবাগরের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি মহা খুশি। অনেক যাত্রীর ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অনিয়ম হলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। আসলে এইটুক একটা উদ্বিগ্নতা আমাদের রয়ে গেছে, ভিসা আমরা পাইনি 259 মতো। কোন অনিয়ম পাইলে যার বিরুদ্ধে হবে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য সার্বিকভাবেই প্রস্তুত ইনশাল্লাহ, মানসিক দিক থেকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার 23 দিন পর সুস্থ হয়ে মায়ের কাছে কেবিনে নেওয়া হলো সুরাইয়াকে। আনন্দে উচ্ছ্বসিত বাবা মা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে বেড়েছে জনদুর্ভোগ। দায়সারা কাজকে কারণ বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ ওয়াসার। ঢাকায় উদ্বোধন করা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের, শেষ করতে সময় লাগবে 3 বছরেরও বেশি। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতন করে হত্যা ঘটনার প্রতিবাদও করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে লাঞ্ছিত করেছে শিক্ষক শিক্ষার্থীদের। এবং প্রস্তাবিত 8ম জাতীয় বেতন কাঠামোতে অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি। শুরু হলো হজ যাত্রা। সকালে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় হজে গেছেন 418 জন যাত্রী। তবে অনেক হজযাত্রীর ভিসা পাওয়া নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। হজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের আশা, সৌদি দূতাবাসের কারিগরি সমস্যা অচিরেই দূর হবে। এদিকে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। 2 খণ্ড সেলাইবিহীন কাপড় বা এহরাম পরে যারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন আর যাদের এটি একাধিকবারের হজ যাত্রা, তাদের সবার মধ্যেই দেখা গেছে সমান আবেগ, সমান উচ্ছ্বাস। মাত্র ঘণ্টা 7 অপেক্ষা, তারপরই যে কিবলার দিকে এতদিন মুখ করে নামাজ পড়েছেন সে কাবার দেশে, যে মহামানবের প্রেমে দরুদ পড়েছেন সে নবীজির রওজার পবিত্র ভূমিতে পদার্পণ। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রথম ফ্লাইটের 419 জনের মধ্যে অনেকেই সৌদি আরবে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থাপনা কাঙ্ক্ষিত মানের হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। জীবনের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল অনেক ছোটকাল থেকে, আজকে এসে স্বপ্নটা পূরণ হচ্ছে। অন্তর থেকে আমার ওই দেশটাকে এত মহব্বত লাগে, বারবার যেতে ইচ্ছা করে। সবার জন্য আমার ওখানে সালাম দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহর ওয়াস্তে কাবাগরের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি মহা খুশি। আশ্বাস পাচ্ছি যে হয়তো ভালো না হলেও ভালোভাবে শেষ করতে হবে, কারণ আমি একটা আশা করছি আল্লাহর গত্তা দেখার জন্য। প্রথম ফ্লাইটের হজ যাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তারা হজ যাত্রা নির্বিঘ্ন হওয়ার আশ্বাস দিলেও প্রথম ফ্লাইটই ছেড়েছে প্রায় 20 মিনিট পর। আমরা আশা করব যে গতবারের মতন এবারেও একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ পরিবহন আমরা সম্পন্ন করতে পারবো। আমার মন্ত্রণালয়ে কোনো কিছুর আমি ঘাটতি রাখি নাই এবং কোনো অনিয়ম পাইলে যার বিরুদ্ধে হবে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য সার্বিকভাবেই প্রস্তুত। এদিকে আশকোনা হজ ক্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে 1,01,758 জন হজ যাত্রীর মধ্যে শনিবার পর্যন্ত ভিসা পেয়েছেন মাত্র 14,180 জন। এমনকি সকাল 11:30 পর্যন্ত রোববারের পরের 2টি ফ্লাইটের অনেক হজ যাত্রীর ভিসা তখনও নিশ্চিত হয়নি সোমবারের ফ্লাইট ধরার কথা এমন অনেক হজ যাত্রীর ভিসাও। আসলে এইটুক একটা উদ্বিগ্নতা আমাদের রয়ে গেছে, যে ভিসা কোটা ছবি জটিলতার কারণে হয়নি, সেটা কারিগরি বিষয় যত তাড়াতাড়ি সলভ হয়ে যায়, যদি হয়ে যায় আজকের মধ্যে, ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না।
আর যদি আজকের মধ্যে না হয় তাহলে একটু আমাদের পরবর্তী ফ্লাইটের বিষয়ে একটু সমস্যা হয়তো দেখা দিবে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। জানা গেছে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত 285টি ফ্লাইটে হজ যাত্রীদের পরিবহন করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে যানজট সহ বেড়েছে জনদুর্ভোগ। পথচারীরা বলছেন, বর্ষা মৌসুম এলেই বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখার কারণে রাজধানীবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয়। তবে উন্নয়নের স্বার্থে রাজধানীবাসীকে দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ওয়াসা। এদিকে রাজধানীবাসীদের দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা সহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় যথেষ্ট বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। ফখরুল শাহিনের রিপোর্ট। 3 বছর আগে থেকে রাজধানীতে টেকসই পানির লাইন বসাতে ঢাকা ওয়াসা শুরু করে ডিস্ট্রিক্ট মেট্রো এরিয়া DMA প্রকল্পের কাজ। একই সঙ্গে পুরো রাজধানীতে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে প্রতি বছরই টেকসই পানির লাইন বসাতে বিভিন্ন এলাকায় একটু একটু করে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে রাজধানীর মিরপুর, কলাবাগান, কাঁঠালবাগান ও কাটাবন সহ বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে এই লাইন। এতে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখার কারণে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। খোঁড়াখুঁড়ির কারণে রিক্সা দাঁড়াতে যাচ্ছে না, তাছাড়া বাসার সামনে এরকম একটা অবস্থা, খুব বেশি কাদা। আজকে ওয়াসা রাস্তা খোঁড়াখুঁড়ি করে কেটে যাচ্ছে, আবার দেখবেন 1 সপ্তাহ পরে আসছে ডেসার পরে আবার আসছে আরেকটা। কেন? আলাদা একটা রাস্তা সিলেক্ট করে দিন, ওখান দিয়ে সবাই যাবে। ঢাকা ওয়াসা বলছে, যতটা সম্ভব দুর্ভোগ কমিয়ে প্রকল্পগুলোর কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যখন সারা বছর পানি পাবেন তখন কষ্টের যে ভয় ছিল সেটা কিন্তু ভুলে যাবেন। আমাদের কাজ হচ্ছে পেইনলেস কতটা করা যায়, অ্যাবসলিউট হবে না, এবং আমরা কিন্তু তাই করতেছি এবং যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করা হইতেছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিয়ম না মেনে প্রতিষ্ঠানগুলোর দায়সারা উন্নয়নমূলক কাজ করার ফলেই বাড়ছে জনদুর্ভোগ। রাস্তাতে যে মাটিগুলি উঠবে সেই সমস্ত মাটি সাথে সাথে তোমার ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। পাইপটা যেখানে বসানো হবে সেখানে তোমার ব্রিক সোলিং থাকতে হবে, জয়েন্টসগুলি যেখানে হবে সেখানে কংক্রিটের ঢালাই থাকতে হবে। এই পানির জয়েন্টগুলি প্রপারলি হয়েছে কিনা, ঢালাই দেওয়া হয়েছে কিনা, বিশেষ করে স্টর্ম সুয়ারেজ লাইনগুলি এবং ওই জায়গাটা কম্প্যাকশন করা হয়েছে কিনা কারো দেখার ক্ষমতা নেই। এদিকে রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে রাস্তা খুঁড়ে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন পুনঃসংযোগ না দিয়ে রাস্তার নিচে সুড়ঙ্গ তৈরি করে কমন ডাক চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডের কাওলায় এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 8,940 কোটি টাকার কিছু বেশি। শেষ হতে সময় লাগবে 3.5 বছর। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বমোট দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। প্রকল্পের রুট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ধরা হয়েছে। তবে এই রুটের টোল কত হবে তা এখনো নির্ধারণ হয়নি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব মিলিয়ে মোট প্রায় 47 কিলোমিটার এই সর্বমোট দৈর্ঘ্য এই প্রকল্প ব্যয় হচ্ছে 8,940 কোটি 18 লাখ টাকা। 2018 সালে পদ্মা সেতু চালু করতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী। এর সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও ঠিক 2018 সালে ইনশাআল্লাহ হোপফুলি আমরা চালু করতে যাচ্ছি। চলতি মাসেই দেশের মহাসড়কের সেতুগুলোর ওপর বর্ধিত টোল কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। সকালে চট্টগ্রাম বন্দর রেস্ট হাউসে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা শাখার নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। টোল যেটা বৃদ্ধি করা হয়েছে, আসলে এটা নিয়ে আমরা কথা বলেছি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের সঙ্গে। 21শে আগস্টের পরে উনি আমাদের নিয়ে বসবেন, বসে এই টোলটা কমাবার জন্য উনি মোটামুটি নীতিগতভাবে ঐক্যমত হয়েছেন। আমরাও মনে করি যে এটাকে কমানো উচিত এবং সেভাবে আমরা বলার পরে উনি নীতিগতভাবে ঐক্যমত হয়। আমি আশা করি এই মাসের মধ্যে এই ব্যাপারটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো।
মাগুরায় মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে 23 দিন পর ইনসেনটিভ কেয়ার ইউনিট থেকে কেবিনে মায়ের কোলে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 40 নম্বর কেবিনের সামনে মায়ের হাতে তুলে দেন দায়িত্বরত চিকিৎসক। এ সময় শিশুকে নিজ কোলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশুটির মা বাবা। এ সময় হাসপাতালের পরিচালক জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো হওয়ায় তাকে কেবিনে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে 2 থেকে 3 দিনের মধ্যে মা এবং শিশুকে সুস্থ করে বাড়িতে পাঠানো সম্ভব হবে বলেও আশা করেন তিনি। দেশটির সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক চিকিৎসক কাজী হাসিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় দিতে পেরে তারা আনন্দিত। শিশুকে হাতে পেয়ে খুশি হলেও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন সুরাইয়ার বাবা মা। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা আজকে আমার কাছে ওয়াইফের কাছে আমার কাছে খুব ভালো লাগতেছে। এর মতো ভালো লাগা আসলে হয় না, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে যেভাবে দোয়া করেছে আমার বাচ্চা ওয়াইফের জন্য, আর এখানকার ডক্টররা, নার্সরা এবং সবাই আমার জন্য, আমার ওয়াইফের বাচ্চার জন্য যা করেছে, আসলে সৃষ্টিকর্তার কাছে এবং মহা আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ছিল বলে যে বাঁচায় রাখে। এখন আমার কথা লেগে যারা গুলি করেছিল আমার ওয়াইফকে, এরা এখন মেন যে আসামি, এরা এখন ধরা পড়ে না। সব ঠিকঠাক থাকলে আমরা আশা করছি যে 2-3 দিনের মধ্যে হয়তো আরো অবস্থার উন্নতি হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশে 2 বিচারপতির কথোপকথনের অডিও এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠানের ভিডিও সিডি আকারে আপিল বিভাগে জমা দিয়েছে 71 টিভি কর্তৃপক্ষ। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা আদালতে জমা দেন তারা। মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানিয়েছেন, বিচারাধীন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় টেলিভিশনটি আদালত অবমাননা করেছে কিনা তা বিচার করবেন আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ের আগে আলোচনায় ছিল 2 বিচারপতির কথিত কথোপকথন ফাঁসের বিষয়টি। গত 10 আগস্ট আদালত অবমাননার শুনানির সময় দৈনিক জনকণ্ঠ এই কথোপকথনের বিষয়টি আদালতের নজরে আনেন। ওই দিন সন্ধ্যায় প্রধান বিচারপতি ও অপর আরেকজন বিচারপতির মোবাইল কথোপকথন প্রতিবেদন আকারে প্রচার করে বেসরকারি টেলিভিশন 71। এ নিয়ে আলোচনা অনুষ্ঠান করে টেলিভিশন কর্তৃপক্ষ। বিষয়টি আদালতের নজরে এলে পরদিনই 71 টিভির কাছ থেকে ওই অনুষ্ঠানের ভিডিও ও কথোপকথনের অডিও চেয়ে পাঠায় সর্বোচ্চ আদালত। রোববার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা আদালতে দাখিল করেন 71 টিভি কর্তৃপক্ষ। 71 টিভির যেই ভিডিওটি জমা দেওয়া হয়েছে সেটির ওনারা দেখে শুনে মঙ্গলবার থেকে বলেছে এটা থাকবে, মঙ্গলবারে অর্ডার জন্য থাকবে। তো আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করি, দেখি কি হয়। আদালতে উপস্থাপিত কোনো বিষয় কন্টেম্পটের কারণ হতে পারে না। বিজ্ঞ আদালত নিশ্চয়ই এই জিনিসটি বুঝবেন এবং তারা আমাদেরকে স্বাধীন সাংবাদিকতা করবার পথ প্রসারিত করবেন। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারাধীন অবস্থায় কথোপকথন প্রচার এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠান করা সঠিক হয়নি। তাতে আদালত অবমাননা হয়েছে কিনা এটা বিচার করবে আপিল বিভাগ। যেই সিডিটাকে আদালতে বাজাতে দেওয়া হয়নি সেটাকেই তারা সম্প্রচার করেছেন এবং টক শোতেও এই সমস্ত সম্বন্ধে আলাপ আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে বিচারাধীন কোনো বিষয়ে কোনো রকম সম্প্রচার করা বা আলাপ আলোচনা করা বা অভিমত ব্যক্ত করা এটা সঠিক না। এটা আদালতকে প্রভাবিত করার শামিল বলে আদালত সবসময় গণ্য করেন। এ বিষয়ে আগামী মঙ্গলবার পরবর্তী আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরো থাকছে। রাজধানীর রামপুরায় কাপড়ের রং আর স্যাকারিন দিয়ে তৈরি হতো ভেজাল আইসক্রিম। র্যাবের অভিযানে সিলগালা, মালিককে 2 লাখ টাকা জরিমানা। এবং আজ কিশোর সাফ ফুটবলের সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবার স্বপ্নের ফাইনালে উঠতে মরিয়া শাওনরা। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনার প্রতিবাদও করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে লাঞ্ছিত করেছে শিক্ষক শিক্ষার্থীদের। সকালে AH ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়ালে পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেয়, পরে তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে কোনো অন্যায়ের প্রতিবাদে মানববন্ধনে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।
মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের যে 2 মেধাবী ছাত্রীকে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের মানববন্ধন ছিল। প্রশাসনের বাধার কারণে মানববন্ধন সাময়িক আমি স্থগিত করলাম। মানববন্ধনটা কি বিষয়ে আমাদের কাছে কোনো অনুমোদন নাই, অর্থাৎ পুলিশের কাছ থেকে মানববন্ধনের কোনো অনুমোদন নেওয়া হয় নাই, এই জন্য মানববন্ধনটা করতে দেওয়া হচ্ছে না। রাজধানীর পশ্চিম রামপুরায় একটি ভেজাল আইসক্রিম কারখানা সিলগালা ও মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব 2। বিএসটিআই এর অনুমোদন না নিয়েই আইসক্রিম কারখানায় অবৈধভাবে এবং নিম্নমানের পরিবেশে আইসক্রিম তৈরি করত বলে জানান র্যাবের ম্যাজিস্ট্রেট। তিনি আরও জানান, কাপড়ের রং, নিম্নমানের ফ্লেভার এবং স্যাকারিন দিয়ে কারখানায় এসব আইসক্রিম বানানো হতো। র্যাব 2 এর উপপরিচালক মোহাম্মদ দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতেই আজ এই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে উপস্থিত কারখানার মালিক ও এক শ্রমিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মানসম্মত কোনো পণ্য এরা উৎপাদন করছে না, এবং এখানে যেই ব্যবহার করা হয়েছে ভোক্তা অধিকার এবং জনস্বাস্থ্য ক্ষতিকর। এই কারণে আমরা বিএসটিআই এর ভিত্তিতে, বিএসটিআই অধ্যাদেশের ভিত্তিতে 1 লক্ষ টাকা জরিমানা করেছি, অনাদায়ী 2 মাসের কারাদণ্ড। ভেজাল আইসক্রিম কারখানা, এই কারখানার উপর আমরা 1 মাস ধরে গোয়েন্দা নজরদারি করে এদের মালিক আইডেন্টিফাই করেছি এবং এরা কী প্রোডাক্ট বানায় সেগুলো সম্পর্কে ধারণা নিয়েছে এবং কী ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে সেগুলো আমরা টোটাল আমাদের পিকচারে চলে আসছে। তারপর আমরা আলটিমেটলি আজকেই আমরা অপারেশনটা লঞ্চ করেছি। প্রস্তাবিত 8ম জাতীয় বেতন কাঠামোতে অবমূল্যায়নের প্রতিবাদ এবং ঘোষিত বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 31শে আগস্ট পর্যন্ত প্রতি রোববার এই কর্মসূচি চলবে বলে জানান বিক্ষুব্ধ শিক্ষকরা। এমনকি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় অবিলম্বে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্লাস বর্জন করে অবস্থান নেন শিক্ষকরা। পরে সেখানে সমাবেশ করেন তারা। এদিকে একই দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ধর্মঘট শুরু করেন তারা। এ সময় তারা স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের জন্য অবিলম্বে বেতন কমিশন গঠন, আলাদা কাঠামো হওয়ার আগ পর্যন্ত 8ম বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদায় বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। গত 12 আগস্ট সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি রোববার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতি এবং ধর্মঘট পালন করবে শিক্ষক সমাজ। এছাড়াও আগামী 20 আগস্ট সব বিশ্ববিদ্যালয়ে মুক্ত মঞ্চ তৈরি করে শিক্ষকদের সই সংগ্রহ অভিযান শুরু হবে। শিক্ষকদের মর্যাদা কিন্তু যদি না দেওয়া হয় তাহলে একটা জাতি কেমনে উঠবে? আমরা সবসময় চাচ্ছি একটা জ্ঞানভিত্তিক সমাজ চাচ্ছি। আমাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত না করা হয় এবং পে স্কেলে যদি এগুলো সমন্বয় না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে চলে যাব। আজকের যে আন্দোলন চলছে এটা 38টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যোগপথ চলছে এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষা বান্ধব, শিক্ষার প্রতি ওনার যে অনুরাগ, এসব দিক থেকে চিন্তা করে উনি এ ব্যাপারে একটা যথাযথ ব্যবস্থা নেবেন। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে শহরের মিউনিসিপ্যাল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু শেখ ও তাহের আলীকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদের জন্য আপাতত থানা হাজতে রাখা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল বেলা 12টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় শোক দিবসের র্যালি শেষে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহত হন। আহত অপর 5 জন সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনায় এখনো মামলা না হওয়ায় কাউকে গ্রেফতার দেখানো যায়নি। এদিকে কুষ্টিয়া শহরের মজমপুরে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় পুলিশের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব। সকালে শহরের মজমপুরে যুবলীগ কর্মী হত্যার ঘটনাস্থলে দ্বিতীয়বার পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন।
পুলিশের কাজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। পুলিশ তার দায় দায়িত্ব কিভাবে পালন করেছে, কতটুকু পালন করেছে, তাদের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো প্রবলেম ছিল কিনা, সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। কুমিল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। সকালে এই ঘটনার পর শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, শহরের শুভপুর এলাকায় নাদিম ও আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সকালে দুদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুদলের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় সেখানে থাকা 5 বছরের শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলি লাগে। হৃদয়ের বাবা আরিফ পেশায় একজন রিকশা চালক। বাচ্চারা হলে মান্দাসা যাইতে লইছিল, আর তারা গোলাগুলি লাগছে। লাগানোর পরে গেরিত বাড়িতে লইছিল, আর তারা গোলাগুলির ভিতরে ফেরত গুলির ইন্দি দুঃখে ইন্দি বাড়ি এসে হাতে লাগছে, মানে হাতে গুলির বর্তমানে ফেরে লইছে। একজন এসে বাবনা ফুসকুনির পাড়ের মিজান মিয়ার ছেলে, আর শুভপুর হয়েছে আনোয়ার হোসেন মমিন মিয়ার ছেলে। মানে তারা গ্রুপ বাহিনী, 8-10 জন এক লগে থাকে। রাত দিন 24 ঘন্টা মাদক চলে। মনে করে মাদক খাইতেও যায়, বা কই কিনতেও যায়, কই তারা বেছে, মনে হয় খাইয়ে সারা রাত রাস্তা রাস্তা ঘুরে। টুটু দিয়ে গুলি করছে আমরা শুনতেছি। এখন আমরা তদন্ত করে বের করতেছি, আমাদের অফিসার কাজ করতেছে মাঠে। তো বাচ্চা আনোয়ার, যে হৃদয় নামের এক বাচ্চার গায়ে লাগছে, আনোয়ার গায়ে লাগে নাই। সে দৌড়ায় যখন যাচ্ছিল তখন গুলি করছে আনোয়ারকে। এই গুলিটা যায় হৃদয়ের ওই যে পেটে সামান্য জখমপ্রাপ্ত হয়েছে, ডাক্তার বলতে পারবে। এখন আউট অফ ডেঞ্জার বোঝা যাচ্ছে। ঢাকা, রংপুর এবং বগুড়া নাটোর মহাসড়কের বগুড়া অংশের বিভিন্ন স্থান খানাখন্দকে ভরে গেছে। আর এই বেহাল দশায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে সব ধরনের পরিবহন। এই অবস্থায় লোক দেখানো মেরামত নয়, কার্যকর সংস্কারের দাবি জানিয়েছেন মালিক, শ্রমিক ও যাত্রীরা। অবশ্য সড়ক কর্তৃপক্ষের দাবি, বৃষ্টিতে কিছু খানাখন্দকের সৃষ্টি হয়েছে, যা সংস্কার কাজ চলছে। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা, রংপুর এবং বগুড়া নাটোর মহাসড়কের বিভিন্ন স্থানে চোখে পড়ে রাস্তার বেহাল দশা। গত কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দকের পরিমাণ বেড়ে গেছে এই মহাসড়ক দুটিতে। খানাখন্দকের কারণে প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এছাড়াও বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। 1 ঘন্টা যে রাস্তা যাবো সেগুলো 3 ঘন্টা লাগে। গাড়ি ভাঙচুর হয়, দুর্ঘটনা হয়, সঠিক সময়ে পৌঁছা যায় না, অফিস টাইমের অফিস ধরা যায় না, বহুত সমস্যা। শুধু যাত্রীদের দুর্ভোগই নয়, রাস্তা খারাপের কারণে নানা অসুবিধায় পড়তে হচ্ছে যানবাহনের ড্রাইভার এবং হেলপারদেরও। হাই স্পিডে চলবে যা দেখা যায় খানাখন্দকের ভিতরে পড়ে অনেক সময় মেন পাতি ভাঙে গাড়ি আউটলাইন হয়ে যায়, মানে যে গাড়ির দুর্ঘটনার শিকার। সিএমবি থেকে ক্ষণিকের জন্য মেরামত করে যায়, কিন্তু ওই বৃষ্টি আসলেই আবার উঠে যায়। বহু রাস্তা খারাপ আছে, গ্যাপ আছে, গ্যাপের কারণে গাড়ি ওভারটেক করতে পারি না, ব্রেক ধরে থেমে যেতে হয়। এই অবস্থায় লোক দেখানো নয়, টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন বাস মালিক গ্রুপের এই নেতা। গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়, চাকা নষ্ট হয়, ইঞ্জিনের ক্ষতি হয়, পাশাপাশি দুর্ঘটনাও এতে বেশি হয়। এটাকে যদিও পার্মানেন্ট ভাবে সরকার উদ্যোগ নিয়ে ঠিক করে, তাহলে আমাদের জন্য পরিবহনের অনেক লাভবান হবে। বর্ষায় মহাসড়কে খানাখন্দকের কথা স্বীকার করে মেরামতের উদ্যোগের কথা জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। বগুড়ার 65 কিলোমিটার আমাদের মহাসড়কের অংশ আছে এবং এই অংশ বেশ ভালো আছে। তবে হ্যাঁ, ক্রমাগত 2-3 দিন বৃষ্টি হলে মাঝে মাঝে কিছু গর্ত হয় এবং আমাদের টিম সক্রিয় আছে। আমরা প্ল্যান চালু করে এই সে মেরামত কাজ অব্যাহত রেখেছি। ঢাকা, রংপুর, বগুড়া নাটোর এবং বগুড়া দ্বিতীয় বাইপাস মিলে 124 কিলোমিটার মহাসড়ক রয়েছে বগুড়া জেলায়। সময় সংবাদ, বগুড়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে যারা এখনো বিদেশে পালিয়ে আছেন, অচিরেই তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় একটি সুস্থ সবল জাতি গঠনে চিকিৎসকদের আরও বেশি আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। জাতির মধ্যে কয়েকজন বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের ইতিহাসকে কলঙ্কিত করেছিল। সেই কলঙ্ক মোচন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেলফ ডিক্লেয়ার কিলারদেরকে বিচার করে দণ্ডদানের মধ্য দিয়ে যারা পলাতক আছেন তাদেরকে ইনশাআল্লাহ বাংলার মাটিতে এনে ওই দণ্ড কার্যকর করা হবে। রোগীকে সেবা করাই হলো আপনাদের ধর্ম। বঙ্গবন্ধু যদি শ্রদ্ধা করে, সম্মান করেন, তাদের জনকে যদি ভালোবাসেন, তাহলে সবাইকে তার সেবাবানের মনোভাবকে গ্রহণ করে আমার এই গরিব মানুষকে সাহায্য করতে হবে, আপনাদের মধ্যবিত্ত মানুষকে সাহায্য করতে হবে।
কক্সবাজারের ঈদগাহ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ জানায় সকাল 8:30টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাহ এলাকায় চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালক সহ অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে 15 জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। খুলনার পাইকগাছা উপজেলায় বন্যা থেকে সৃষ্ট জলাবদ্ধতার উন্নতি হয়নি, বরং আরও কয়েকটি স্থানে পানি বৃদ্ধি পাওয়ায় ঘর ছেড়ে মানুষ ভিড় করছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। দুর্গত এলাকায় ভেঙে পড়েছে কয়েক হাজার কাঁচা বসত বাড়ি। এখনও এসব এলাকায় বেশিরভাগ স্থানে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। মোহাম্মদ আবুল বাশারের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। বন্যা বা জলবদ্ধতার সাথে পরিচিত নন পাইকগাছা উপজেলার সাধারণ মানুষ। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে মৃতপ্রায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। গত 15 দিন পানির সাথে যুদ্ধ করে চলেছেন উপজেলার হরিডালি, চাঁদখালী, গদাইপুর, লতা, দেলুটি ও কপিলমুনি ইউনিয়নের প্রায় 2.25 লাখ মানুষ। দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র না থাকায় গৃহহীন মানুষের ঠাঁই হয়েছে বিভিন্ন স্কুল ও ইউনিয়ন পরিষদে। এসব স্থানে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট, বেড়েছে সাপের উপদ্রব। এছাড়া চর্মরোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এখন ভাবতেছি এই জায়গায় কতদিন থাকা যাবে। গা পাছড়া আরো অনেক লোকজন অসুস্থ হয়ে যাচ্ছে। ছাগল, গরু, হাঁস মুরগি আমাদের কিছু নেই। ছেলে মেয়েকে লেখাপড়া সব খতম। মানুষে খুব অসহায়, এত অসহায় যে এই গ্রামে কখনো আমরা কেউ দেখিনি। জলবদ্ধতার কারণে দিনমজুর মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। আমরা যে এক জায়গায় কাজে যাব তাদের বরজ নেই, তারপরে পাট ক্ষেত নেই, সব ডুবো নেই। কি করে করবো, কোন জায়গায় যাবো কাজ করতে? এনজিওলারা জ্বালাতন করতেছে, ঋণ দেয় দিতেছে, তারাও পয়সা করে দিতে পারতেছে না। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে এসে পুনর্বাসন ও বাঁধ সংস্কারের আশ্বাস দিলেন জনপ্রতিনিধিরা। যেভাবে পানি বন্দী হয়ে মানুষ আছে, এটা খুব দ্রুত এটা সরার সম্ভাবনা নেই। তবে আমরা চেষ্টা করতেছি এর থেকে যাতে আর না বাড়ে। এসকাভেটর বসিয়ে মাটি কেটে মানে যে 500-700 ফুট বাঁধ নষ্ট হয়ে গেছে সেই 500-700 ফুট বাঁধ তারা নির্মাণ করবে। 7 দিনের মধ্যে এই স্রোত বন্ধ হয়ে যাবে। আর উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা ত্রাণ বিতরণের পরিকল্পনার কথা জানালেন। 11টা আশ্রয় কেন্দ্রে প্রতিদিনই দুবেলা করে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। কিছু পরিবার আছে যারা আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেয়নি, এদের মাঝে আমরা এখন বাড়িতে বাড়িতে গিয়ে চাল বিতরণের আমাদের পরিকল্পনা আছে। আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে, ওনারা ত্রাণ সামগ্রী দিলে ওটাও বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে দুর্গত এলাকায় প্রায় 30,000 কাঁচা ঘর ভেঙে পড়েছে, 13,000 হেক্টর চিংড়ি ঘের ভেসে গেছে, আর গৃহহীন হয়েছে প্রায় 1.5 লক্ষ পরিবার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভবনের নিরাপত্তা ও কর্মপরিবেশ পরিদর্শনের নামে কারখানার মালিক এবং শ্রমিকদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে কারখানা পরিদর্শকদের এই নির্দেশ দেন তিনি। কর্মসূচিতে 4টি ব্যাচে 40 জন করে মোট 160 জন পরিদর্শককে শ্রম আইন, ভবন, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পেশাগত নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে ILOর আবাসিক প্রতিনিধি শ্রীনিবাসন বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পোশাক খাত বিশ্ব ক্রেতাদের আস্থা অর্জন করবে। এ সময় শ্রম প্রতিমন্ত্রী জানান, বর্তমানে 23 জেলায় শ্রম অফিস কাজ করছে। কয়েক বছরের মধ্যেই সবগুলো জেলাতে অফিস চালু করা হবে। মালিক এবং শ্রমিকের মধ্যে যে সমস্যাগুলি আছে, এই কারখানায় যে সমস্যা আছে, এর সেফটির যে প্রশ্ন আছে, সেইগুলি তাদের উভয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে সমাধান করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়। বুঝতে হবে যে সরকার আপনাকে নিয়োগ করেছে এখানে ডিস্টার্ব করার জন্য না, সরকার আপনাদেরকে নিয়োগ করেছে মালিক এবং শ্রমিককে সহায়তা করার জন্য। আন্তর্জাতিক আইনানুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিকদের আশ্রয় দিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার বিধান থাকায় গ্রিসে সাময়িক অবস্থানের অনুমোদনপত্র সংগ্রহ ও নাম নিবন্ধনের ক্ষেত্রে সিরিয়ান নাগরিকদের গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। এদিকে নাম নিবন্ধনের ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ তুলে কোস দ্বীপে আশ্রয় নেওয়া অভিবাসীরা সংঘর্ষে লিপ্ত হয়। প্রতি বছর অভিবাসী খাতে গ্রিস সরকারের বরাদ্দ থাকলেও এর কোনো প্রয়োগ নেই বলে অভিযোগ ওঠে।
গ্রিসের কোস দ্বীপের এই পুলিশ স্টেশনের বাইরে শনিবার ক্ষুব্ধ অভিবাসীরা একে অন্যের ওপর হামলে পড়ে। নাম নিবন্ধনের ক্ষেত্রে গ্রিক প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তাদের। এ সময় পুলিশ অদূরে অবস্থান করলেও সংঘর্ষ থামাতে কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ ওঠে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসা মানুষদের শরণার্থী হিসেবে আশ্রয় দিতে সর্বাধিক প্রাধান্য দেওয়ার নির্দেশ থাকায় সুবিধাবঞ্চিত হচ্ছে দারিদ্র্যপীড়িত দেশের অভিবাসীরা। সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকরা আসার সঙ্গে সঙ্গে তাদের নিবন্ধন হয়ে যাচ্ছে, কিন্তু ইরানিদের তারা অপেক্ষা করতে বলছে। আমাদের নিবন্ধনপত্র, এথেন্সে যাওয়ার টিকিট কিছুই দেওয়া হচ্ছে না। আমি 7 দিন ধরে এখানে আছি, আমার বন্ধু আছে 20 দিন ধরে। এখানে পানি, খাবার বা থাকার জায়গা কিছুই নেই। খুব করুণ অবস্থায় দিন পার করছি। গ্রিসে সাময়িক অবস্থানের অনুমোদনপত্র সংগ্রহ ও নাম নিবন্ধনের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকলেও এক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। খাবারের অভাব আর বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা তো রয়েছেই। এই অবস্থায় শনিবার কোস দ্বীপের ক্যাপ্টেন ইলিয়াস হোটেলের আশ্রয়কেন্দ্রের সামনে একটি ত্রাণ বোঝাই গাড়ি এসে পৌঁছালে তার উপর ঝাঁপিয়ে পড়ে অভিবাসীরা। বেসরকারি কয়েকটি সংস্থা তাদের সাহায্যে এগিয়ে এলেও এত মানুষের চাপ সামাল দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। অথচ অভিবাসীদের ভরণ পোষণ বাবদ গ্রিস সরকার কর নিলেও তার কোনো প্রয়োগ নেই বলে অভিযোগ ওঠে। সরকারি করের একটি বড় অংশ এই অভিবাসীদের পুনর্বাসনে খরচ হওয়ার কথা, কিন্তু তারা সব সেবা থেকেই বঞ্চিত হচ্ছে। তাহলে এত টাকা যাচ্ছে কোথায়? অভিবাসীদের সাহায্যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের এমন অনেক কাজই করতে হচ্ছে যা আমাদের করার কথা ছিল না। দিনের পর দিন আমাদের পক্ষে এভাবে চালিয়ে নেওয়া সম্ভব না। এই পরিস্থিতিতেও প্রতিদিন শত শত অভিবাসী ভিড় করছে কোস দ্বীপে। আশ্রয়ের অভাবে বন্দরে অবস্থান করছে এসব মানুষ। তীব্র গরমের মধ্যে খোলা আকাশের নিচে থাকায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এরই মধ্যে সিরিয়ার 1900 অভিবাসী নাম নিবন্ধনের মাধ্যমে অ্যাথেন্সের টিকিট সংগ্রহ করতে পেরেছে। শুক্রবার একটি বিশেষ জাহাজে করে তাদের রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তর ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়াই তাদের লক্ষ্য। দীর্ঘ অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে বেশ খুশি এসব সিরীয় শরণার্থী। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। রোববার সেমিফাইনালের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম রাউন্ডের 2 ম্যাচ দাপটের সঙ্গে জেতা বাংলার কিশোররা প্রথমবারের মতো আসরে ফাইনালে ওঠার স্বপ্ন বুনছে। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে প্রস্তুত আফগানরাও। আজ বিকেল 4টায় শুরু হবে দুদলের এই ম্যাচ। দিগেন সিংহের ছবিতে সিলেট থেকে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অনূর্ধ্ব 16 দলের সাথে ভালো চেনা জানা থাকলেও আফগানরা খুব একটা পরিচিত নয় বাংলার কিশোরদের কাছে। এখন পর্যন্ত মাত্র একবার আফগান কিশোর দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ, সেটাও আবার সাফ অনূর্ধ্ব 16 দ্বিতীয় আসরে। সেবারের দেখায় 1-0 গোলে জয় পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। সাফের তৃতীয় আসরে এই আফগানরাই বাংলাদেশের ফাইনালের পথে বাঁধার নাম। যদিও শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে প্রথম 2 ম্যাচ দাপটের সঙ্গে জিতে স্বাগতিকরা আছে ফুরফুরা মেজাজে, তবে তাতেই অবশ্য গা ভাসিয়ে দিচ্ছে না বাংলার কিশোররা। সেমিফাইনালে নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই ভালো কিছু করতে মরিয়া দলের কোচ ও অধিনায়ক। আমরা যদি আমাদের বেস্ট এফোর্টটা দিতে পারি আর মানে লাস্ট ম্যাচের মতো খেলতে পারি তো আমরা অবশ্যই জিততে পারবো। আমি প্র্যাকটিস করিয়েছি, ওদেরকে নলেজ দিয়েছি যে ওরা কি কি করলে আমাদের জন্য বেটার হবে। আমাদের ছেলেরা প্রস্তুত আছে ওদের সাথে খেলার জন্য। ম্যাচের আগের দিন বাংলাদেশ দল অনুশীলনে ব্যস্ত সময় কাটালেও আফগানরা বিশ্রামে থেকেই সময় কাটিয়েছে হোটেলে। সেই সাথে কোচের পরামর্শে সুইমিংও সেরে নেয় তারা। এদিকে আফগানদের দলনেতা বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ ভাবলেও সেরাটা দিয়েই শিরোপার পথে এগিয়ে যেতে চান তিনি। যদিও টানা বৃষ্টির কারণে ভেজা মাঠ বাধা হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা ম্যানেজারের। আবহাওয়া, মাঠ এবং রেফারিং নিয়ে কিছুটা সমস্যা থাকলেও আমাদের দল পুরোপুরি প্রস্তুত সব বাধা অতিক্রম করে ফাইনালে ওঠার জন্য। বাংলাদেশ শেষ 2 ম্যাচে ভালো করলেও আমাদের লক্ষ্য থাকবে সেমিফাইনালে নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশকে হারানো। শ্রীলঙ্কার বিপক্ষে 4-0, এরপর ভারতের বিপক্ষে 2-1 গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে মালদ্বীপকে 4-2 গোলে হারালেও পরের ম্যাচে নেপালের কাছে 1-0 গোলে হেরে যায় আফগানরা।
সাফ অনূর্ধ্ব 16 আগের 2 আসরে তেমন কোনো সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। প্রথমটিতে চতুর্থ স্থান অর্জন করলেও দ্বিতীয়টিতে বাংলাদেশের অর্জন তৃতীয়। তবে এবারের আসরটি ঘরের মাঠে হয় শিরোপা নিজেদের করে রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড টি-20 প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য সিরিজ জয়, অন্যদিকে কিউইদের টার্গেট সিরিজ বাঁচানো। এমনই লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে সফরকারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে অনেকটা সহজেই জয় তুলে নিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে আছে স্বাগতিকরা, কিন্তু ইনজুরির কারণে সে ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। শঙ্কা আছে শেষ ম্যাচেও তার খেলা নিয়ে, তবে এসব নিয়ে প্রোটিয়ারা খুব একটা ভাবছে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় এবি ডিভিলিয়ার্সের দল। অন্যদিকে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা কিউইরা চায় ঘুরে দাঁড়াতে, তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে উইলিয়ামসনরা। 2012 সালের পর 2 ম্যাচের কোনো টি-20 সিরিজ হারেনি কিউইরা, তাই সেঞ্চুরিয়ানে জয় তুলে নিতে চায় সফরকারীরা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 418 যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। অনিয়ম হলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার 23 দিন পর সুস্থ হয়ে মায়ের কাছে কেবিনে নেওয়া হলো সুরাইয়াকে। আনন্দে উচ্ছ্বসিত বাবা মা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে বেড়েছে জনদুর্ভোগ। দায়সারা কাজকে কারণ বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ ওয়াসার। ঢাকায় উদ্বোধন করা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের, শেষ করতে সময় লাগবে 3 বছরেরও বেশি। এবং মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতন করে হত্যা ঘটনার প্রতিবাদও করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে লাঞ্ছিত করেছে শিক্ষক শিক্ষার্থীদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।